নমস্কার, আমি বাবলি নাগমৈত্র। আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের একেবি রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কিন্তু নিয়ে এসেছি আমার পুত্রবধূ রিয়াকে। আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি ওকে, যাতে ও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে পারে। তো জড়তা ভাগানোর চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আপনাদের আমাদের একেবি রান্নাঘরে ও কিছু ওর রান্না দেখাতে পারে আর কি। তো আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি, হচ্ছে পনির ডেভিল। পনির ডেভিল হচ্ছে সম্পূর্ণ একটা স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা বানাতে গেলে আমাদের কি কি লাগছে সেটা দেখে দিতে হবে। এগ ডেভিল যেরকম হয় অলমোস্ট ওই রকমই, বাট এটা পনির দিয়ে। যারা নিরামিষ ভোজী তারা কিন্তু পনির ডেভিলটাকে অনেকটা বেশি প্রেফার করবেন। যারা ডিম খান না, মাছ মাংস খান না, তাদের জন্য এই ডেভিলটা হচ্ছে খুবই যথেষ্ট উপাদেয়। আচ্ছা, পনির ডেভিল বানাতে গেলে মেইন উপকরণ হচ্ছে পনির, সাথে লাগছে আলু, আর মশলা লাগছে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা, রসুন কুচো, ধনেপাতা কুচো, কাঁচা পেঁয়াজ কুচো, আদা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচো, অল্প একটু চিনি নিয়েছি ব্যালেন্স করার জন্য, নুন লাগছে, কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম, আর পরিবেশনের জন্য রেখেছি একটু টমেটো কেচাপ। তো আজকের এই উপকরণ দিয়ে আমি শুরু করতে চলেছি একটা নিরামিষের রান্না, পনির ডেভিল। তো এটা করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি, পনিরের একটা এরকম বড় কিউব নিতে হবে। এই কিউবটাকে আপনাদের মনের মতো করতে পারেন, মানে বড় ছোট যেরকম ইচ্ছা আর কি। যদি মনে করেন যে লম্বা রাখবেন, লম্বা, ইচ্ছা করলে মিডিয়াম সাইজ সেটাও করতে পারেন। তো আজকে আমি দেখছি আমি একটু মোটাই রাখছি, মোটা রেখে এটা আমি আমার মতো করে করছি। একটু মোটা রাখছি, এরকম চাঙ্ক, লম্বা মোটা। তো 200 গ্রাম পনির থেকে মোটামুটি 8 পিস বেরোবে, এরকম মোটা। তো এটা করে নিলাম। এটা করার পরে আমরা করব কি, এই আলুটা আগের থেকে বয়েল করে নেবো। বয়েল করে কিন্তু একদম শুকিয়ে নেবো, এটার মধ্যে যেন কোনো জল না থাকে। আমরা প্রথমে করব কি, আলুটাকে একটুখানি চটকে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা একটা মশলা তৈরি করব। আলুটা কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিয়ে একদম জল ছাড়া শুকিয়ে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে, যেটাকে এক কথায় বলা চলে শুকনা না, মানে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পর ঠান্ডা যখন হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। ম্যাশার থাকলে ম্যাশ করতে পারবেন, ম্যাশার না থাকলে আমাদের হাতই যথেষ্ট। আমি এখানে 3টে বড় আলু নিয়েছি, কারণ ডেভিলে আলুটা একটু বেশি লাগে, কারণ পুরোপুরি আলু কোটেড থাকে। যে কোনো যারই ডেভিল বানানো না কেন সেখানে একটু আলু কোটেড হয়, ভেতরে জিনিসটা থাকে বাট উপরটা পুরোপুরি মশলা আলু কোটেড থাকে। তো আমি মোটামুটি আলুটাকে যতটুকু পেরেছি চটকে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এবার আমরা করবো কি, বাবু সাদা তেলটা একটু দে, একটা মশলা রেডি করব। একদম অল্প তেল দিয়ে, তেলটা একটু গরম হোক। তিনটে আলু আর 8 টুকরো পনিরের মধ্যে যতটুকু রসুন দেওয়া যায়
বেশি রসুন না, একদম 1 চামচ মতো রসুন দিলাম। রসুনের কাঁচা গন্ধটা একটু বেরোক। রান্না শিখে যাচ্ছিস? রান্না শিখছে, এর পরের বার ও পরিবেশন করবে আপনাদের সামনে ভালো ভালো রান্না। ছোট দুটো পেঁয়াজ, মশলাটা যত ভালো হবে, মানে ভালোভাবে যত কষানো হবে, তত কিন্তু দেবিলটা খেতে ভালো লাগবে। এখন আমরা বিয়ে বাড়িতে গেলে অনেক সময় দেখা যায় যে এগ ডেভিল করছে, বা যারা নিরামিষ ভোজী তাদের জন্য পনির করছে, পনির পকোড়া টকোড়া এইসব করছে। তো এরকম জাতীয় যদি জিনিস করা হয়, তাহলে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু আরো সুন্দর হয়ে যেতে পারে, শুধু করার অপেক্ষায় আর কি। আদা বাটাটা দিয়ে দে, আদা বাটাটা দেওয়ার পর টমেটোটা দিয়ে দিস। বাচ্চাদের যে রান্না শেখানো একদম অনেকটা ইজি ব্যাপার। প্রত্যেকটা জিনিসকে হাতে কলমে শিখিয়ে দিলে তারা কিন্তু নিজেরাই পারবে, শুধু একটু উৎসাহের অপেক্ষা। উৎসাহ দিলে বাচ্চারা যে কোনো কাজ করতে পারে। যেমন আমি উৎসাহ দেওয়ার জন্য কিন্তু সবসময় চেষ্টা করি ভালো ভালো জিনিসগুলো শেখানোর জন্য। এইগুলো এমন একটা স্ন্যাক্স যে ঘরে আমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারি। এর জন্য যে আমাদের বড় হোটেলে যেতে হবে, বড় রেস্টুরেন্টে যেতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আমরা সাধারণভাবে সাধারণ জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আমরা এনজয় করতে পারি। টমেটোটা যখন দেব তখন একটু মিডিয়াম সিম করে দেব। দেওয়ার পরে আমি অল্প একটু নুন দেবো, নুনটা অল্প একটু নুন দিলাম আলুর বুঝে, ব্যাস হবে। একটু চিনি দিয়ে দে। এবারে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দে। হলুদ, লঙ্কা, হলুদ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, তারপরে ভাজা জিরে, শুধু জিরে, এটা ভাজা জিরে, হ্যাঁ এটা হলো গিয়ে শুধু জিরে। এবার ঝাল যেরকম যে খেতে পছন্দ করেন, শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু সবাই ঝাল ঝাল পছন্দ করে, সেহেতু আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। আর সাথে দিলাম অল্প গরম মশলা। মশলাটাকে একটু থেতো করে নিচ্ছি, মানে নরম করে নিচ্ছি আর কি। নরম করার পরে এবার করব কি, আমি এই আলুটা যেটা আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। নুন আর চিনি একটা প্রপার ব্যালেন্স করতে পারলে যে কোনো স্ন্যাক্স কিন্তু খেতে সত্যি সুস্বাদু হয়। আমি যেহেতু পশ্চিমবঙ্গের, আমি কিন্তু প্রত্যেকটা রান্নার মাঝখানে একটু নুন চিনির ব্যালেন্স করি, যাতে টেস্ট অনেক বেশি ভালো হয়। আর টেস্ট শুধু দেখতে ভালো হলেই হয় না, টেস্টও ভালো হতে হবে যে কোনো রান্নার। শিখলি এটাকে কি, এটা আলুর একটা মন্ড তৈরি করা, মানে এটা হচ্ছে কোটিং করব আর কি এই পনির গুলো দিয়ে। যেমন এগ ডেভিল হলে এই ডিমটা সেদ্ধ করে
হাফ করে তারপর এটা দিয়ে গোল রাউন্ড করা। পনিরও ঠিক সেইভাবে, যারা নিরামিষ ভোজী ওদের জন্য করা। আচ্ছা, এবারে একটু ধনেপাতা দিয়ে দিতে এটার মধ্যে, অল্প অল্প করে দিতে থাকবি, যতটুকু লাগবে। আর একটু দে, দাঁড়া একটু দেখে নি। এবারে আমরা করব কি, আমাদের মেন যে প্রিপারেশন, আলুর প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কমপ্লিটলি কুল করব, তার জন্য আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে এবার আমাদের একটা কাজ হবে, যেটা হচ্ছে পনিরটাকে একটু টিস্যু দিয়ে হালকা চাপ দিয়ে এক্সট্রা ময়েশ্চারটা তুলে নেব। এক্সট্রা ময়েশ্চার তোলা হয়ে গেল, শিখছিস তো? এক্সট্রা ময়েশ্চার কিন্তু দেখ, এর মধ্যে জল থাকে তো, হয়েছে? জল জল বাবার আছে, এক্সট্রা ময়েশ্চারটা আমরা শুকিয়ে নিলাম। ঠিক আছে, পনির কাটলেই দেখবি একটা জল বেরোয়, দুধের মধ্যে যে ময়েশ্চারটা থাকে না, পনির বানানোর সময় কিন্তু ময়েশ্চারটা বেরিয়ে আসে, তখন আর কি কিচেন টাওয়েল দিয়ে বা কিচেন টিস্যু দিয়ে এটাকে একটু ইয়ে করে। এবার আমরা করবো কি, একটু অল্প নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করব। একদম সামান্য নুন দিয়ে, ব্যাস হয়ে গেছে। এটাকে একটু ম্যারিনেট করে রাখছি, বেশিক্ষণ না, 5-10 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। একটা ফ্লেভার যাতে এটার মধ্যে ঢোকে। হ্যাঁ, আর যারা গোলমরিচ খেতে ভালোবাসেন, মানে গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করেন, তারা কিন্তু ওই এটার মধ্যে কিন্তু একটু গোলমরিচ দিতে পারেন, ভালোই লাগবে। আমি একটু দিয়ে দিলাম, তবে নুনটা খুব বুঝে দেবেন, কারণ মন্ডটার মধ্যে অনেকটা নুন আছে তো, আর পনিরের মধ্যে যদি বেশি নুন দেন তাহলে কিন্তু একটু নুন নুন ভাব হয়ে যাবে। এটা 5-10 মিনিট একটু রেস্টে থাকো, আবারও আসছি ঘুরে। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Deeplok Hospital. আমাদের আলুটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা করব কি, একটা বড় পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে আলুটাকে আমরা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেবার পর এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব,
যাতে এটা ঠান্ডা হয়। এবারে আমরা করব কি, একটু জল দে, এটা কর্নফ্লাওয়ারে একটা স্লারি তৈরি করব অল্প জল দিয়ে। হয়ে গেছে, যাতে ওইগুলো ডিপ করতে পারি, করে তারপরে আমরা ব্রেড ক্রাম্পে কোটিং করে তারপর রাখবো, দেন ফ্রাই। ঠিক আছে, কর্নফ্লাওয়ারের স্লারিটা করার মেইন কারণ হচ্ছে এটা যাতে হোল্ড করতে পারে। ঠিক আছে, হলো। এবারে পনির কিউবগুলোকে করবো কি, হাতে এরকম করে আমরা একটু বেশি করে আলু নিয়ে মাঝখানে পনিরটাকে এভাবে দেব, দিয়ে এটাকে একটা গোল আকার দেওয়ার চেষ্টা করব। এইভাবে হলো, ডিমের টেবিলের মতো গোল হয়েছে। দেখতে সুন্দর আছে। হাতে এইভাবে নিয়ে প্রেস করে, ঠিক আছে, ওদিক দিয়ে না বেরিয়ে যায়, সবসময় লক্ষ্য রাখতে হবে যে ওদিক দিয়ে না বেরিয়ে যায়। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি ইয়ে করতে হবে, একটু মোটা করে নিতে হবে, নিয়ে এবারে এটাকে এরকম ভাবে ফোল্ড করে এবারে ওপর দিয়ে কভার করে দিতে হবে। ঠিক আছে, যতটা লাগবে ততটা, এক্সেসের দরকার নেই। কভার হয়ে গেছে, হয়েছে। এইভাবে আমরা আলুটা একটু বেশি নিতে লাগবে, কারণ প্রত্যেকটা মানে ডেভিলের মধ্যে আলুর পোর্শনটা না থাকলে খেতে ভালো লাগে না। যে কোনো ডেভিলই হোক, আলুর পোর্শন কিন্তু মাস্ট। আলুর পোর্শন যত ভালো হবে তত ডেভিল খেতে মজা লাগবে। ঘরোয়া পদ্ধতিতে বাইরে থেকে কেনার দরকার নেই, ঘরে যখন সময় পাবে তখন বানিয়ে নাও, ঠিক না? উঠ হয়েছে পুরোটা, এটা ট্রাই করবি। গরম হাত দিতে হবে, চেষ্টা করতে হবে। আমি তো গরমেই কাজ করছি। ট্রাই করো, পারবে। এখানে আরেকটু ইয়ে নে, না উপর দিয়ে এইভাবে কভার করতে হবে। এইভাবে ফুল কভার, এইভাবে দু হাতে এইভাবে কভার, যে পনিরের যে জায়গাটা আছে না, এটাকে কভার করে দিতে হবে, দিয়ে তারপরে এই তো হচ্ছে গুড। এরকম হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। আরো করো। গুড। কভার কর, কভার করে নে। বাচ্চাদের কাজ শেখালে কিন্তু মনটা মজা লাগে, ওরা যখন পারফেক্ট করে। ওদের মধ্যে পারফেকশন, এই জেনারেশনটা পারফেকশনের কিন্তু ওরা চেষ্টা করে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আই এম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ।
আর একটা আছে আলু কম, যদিও এটার মধ্যে, এটার আমি কাজে লাগিয়ে নেব। ছোট মোটো মতো হলো, এটা হবে, হাতের বানের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, হয়েছে? আমরা স্লারি আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এবার করব কি, ব্রেড ক্রাম্বটাকে একটা প্লেটের মধ্যে বিছিয়ে নিয়েছি। এবার আমরা প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে চুবিয়ে নিলাম। চুবিয়ে নেবার পরে এবারে খুব হালকা হাতে করে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ব্রেড ক্রাম্বের কোটিং করে নিলাম। এই স্টেপটা একটু কিন্তু তোর কাছে টাফ লাগতে পারে, এই স্টেপটা না করলে কিন্তু হবে না। ঠিক আছে, হয়েছে? সেম ভাবে এটাকেও আমরা কর্নফ্লাওয়ারের স্লারিতে চুবিয়ে নিলাম। ঠিক আছে, চুবিয়ে নেবার পরে এবার আবার ব্রেড ক্রাম্বে আমরা দিয়ে নিলাম। এভাবে চারিদিকটা ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিলাম। ঠিক আছে, এভাবে আমরা একটা একটা করে গড়ে নিচ্ছি। এটা গড়তে গেলে অনেক সময় দেখা যায় যে আলুটা একটু হালকা পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু জল যেন না থাকে। হালকা পাতলা যতই থাক তাতে কিছু যায় আসবে না। আবার সবসময় লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন জল না থাকে। আবার বারবার বলে দিচ্ছি, আলু যখন সেদ্ধ করবেন আলুটাকে জল ঝরিয়ে নেবেন, যতটা পারবেন ততটা জল ঝরিয়ে নেবেন। হয়েছে? দেখছিস? ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো ইচ্ছা করো, ছোট থেকে একটা করো। ডান হাত বাঁ হাত দু হাতই লাগাতে হবে, আস্তে করে ফেলো, বাস। গুড। সাইডে সাইডে, গুড। দিয়ে পুরোপুরি কোটিং। অবশ্য বাড়িতে চপ বানিয়েছিলাম ডিমেরটা এরকম গুড। ওয়াও, এক্সপার্ট। করো। একটা সাইডে কেন দিতে হয়? যাতে পুরো ব্রেড ক্রাম্বটা নষ্ট না হয়ে যায়। একদিকে হলে স্লারির যে জলটা সেটা যাতে পুরো ব্রেড ক্রাম্বের মধ্যে না ছড়িয়ে যায়, তার জন্য। বুঝেছিস ব্যাপারটা? এটা হোমমেড ব্রেড ক্রাম্ব। ব্রেডকে একদম শুকনো করে তাওয়ার মধ্যে সেকে নিয়ে তারপর মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি। বাহ, ভেরি গুড। হচ্ছে এটা কিন্তু একটা আলাদা একটা মোটিভেশনাল ব্যাপার যে বড়রাও কাজ করতে পারে, ছোটরাও কিন্তু তাদের সাথে সমান পাল্লা দিয়ে কাজ করতে পারে। তাহলে হয় কি, সেকেন্ড কাম কোটিং যদি করা হয় তাহলে হয় কি, আউটার পোর্শন যেটা আমরা দোকানের মতো খাই, বাইরের লেয়ারটা আমরা খেতে খুবই পছন্দ করি। যে কোনো চপ, ভীম বা এরকম স্ন্যাক্সের যেরকম আমরা বাইরে
মানে এমনি চপ হোক বা ভেজিটেবল চপ হোক, মাংসের চপ হোক, উপরে এরকম একটা লেয়ার যেটা একটু কুরকুরে ভাব থাকে, একটু মোটা লেয়ার থাকে, ওটার জন্য কিন্তু ডাবল কোটিং করতে হয়। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ মা, দারুণ। আচ্ছা, আমি ডাবল কোটিং করছি। এই যে এটা হয়েছে, এটাকে আবার ডাবল কোটিং করতে হবে। ডাবল কোটিং সেম ভাবে এটাকে আবার ডুবিয়ে দেবো, সেম ভাবে আবার ডুবিয়ে দিয়ে করবো কি, ওই সেম প্রসেসে করে নেবো। হয়ে গেল এটা। ওই যে বাইরে খাস যে একটা কোটিং হয় না, একটা সুন্দর কোটিং হয়, ওই 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 কোটিংটা হয়ে যাবে। এবারে কিছুক্ষণ রাখলে এটা কিন্তু ওই কোটিং এ পরিণত হয়ে যাবে, বুঝেছিস? এগুলো বানিয়ে মোটামুটি 8-10 মিনিট রেস্ট করে নিলে 8-10 মিনিট রেস্টিং রাখলে তারপরে ভেজে খেলে জিনিসটা সুন্দর হবে। এইভাবে আমরা সবগুলো কোটিং ডাবল ডাবল করে নিলাম। কোটিং করার পর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখলে চপটা খেতে ভালো হবে। এইভাবে ডবল কোটিং গুলোকে করে নিলাম। এবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু তেল দিতে হবে। আলু সেদ্ধ, পনির তো অলরেডি করা, তো এটাকে খুব ডেলিকেটলি ভাজতে হবে যাতে পুড়ে না যায়। হাই ফ্লেমে এটাকে ভাজলে হবে না, মিডিয়াম ফ্লেমে একটু আস্তে আস্তে করে ভাজলে একদম গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে তখন হয়ে যাবে। কারণ আমাদের আলু অলরেডি আমরা বয়েল করে করছি, প্লাস আলুটাকে আমরা অলরেডি প্রসেসিং করে নিয়েছি। গ্যাস যখন মিডিয়াম, তেলটা যখন মিডিয়াম হবে তখন আমরা অল্প অল্প ব্যাচে, একদম একসাথে এতগুলো না দিয়ে অল্প অল্প ব্যাচ করে ভাজবো। সাথে সাথে দেখছিস কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বেশি মানে করা চলবে না, হালকা হাতে, ঠিক আছে? হালকা হাতে মানে মিডিয়াম সিমে এটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। কারণ এটা যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু পুরোটা জিনিসটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? ওই জন্য এটাকে খুব ডেলিকেটলি ব্রাউন করে খুব সুন্দরভাবে মিডিয়াম সিমে এটাকে ভেজে নিতে হবে। দেখ না, পাউরুটিকে আমরা যখন একটু বেশি করতে যাই ওপরটা পুড়ে যায় না, এটাও কিন্তু সেম। সবসময় এইরকম জাতীয় জিনিস এক বাচে দুটো তিনটে করে ভাজাটাই বেস্ট। কেন বলে দিলাম, বুঝে গেছি? হ্যাঁ, নাহলে ভেঙে যেতে পারে। আর আরেকটা কথা, যারা তেল অ্যাভয়েড করতে চান তারা এটাকে জাস্ট অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিতে পারেন। এয়ার ফ্রায়ারে মোটামুটি 15 মিনিটস দুটো সাইডে করে নিলে হয়ে যাবে। সবসময় নাড়লে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? এটা মুচমুচে ভাব রাখার জন্য একটু তো টাইম লাগবেই, একটু তো ওয়েট করতে হবে। ভালো জিনিস খেতে গেলে একটু ওয়েট করতে হয়। আমাদের সময়ের অভাবের জন্য আমরা এটাকে করে নিলাম, বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারিনি। তবে এটা যদি আমরা মিনিমাম 4-5 ঘন্টার বেশি ফ্রিজে রাখি, মানে কোটিং করে নেবার পরে, তাহলে হবে কি, এটা ভাজতে গেলে একটু কিন্তু ব্রেড ক্রাম্ব তেলের মধ্যে লাগবে না। তো একটা ব্রাউনিশ ভাব হয়ে গেছে, তো আমরা এই মোমেন্টে আমরা তুলে নিচ্ছি। এরপরে যদি হয় তাহলে ব্যাপারটা হবে কি, বেশি
ভেঙে যেতে পারে বা বেশি পুড়ে যেতে পারে, ঠিক আছে? এরকম একটা টিস্যু নিয়ে টিস্যুর মধ্যে এক্সেস অয়েলটা আমরা ছেঁকে নিচ্ছি। আবারও আমরা সেম প্রসেসে লেবেলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হতে হতে আমরা প্লেটটাকে তৈরি করে ফেলি। আমাদের দুটো পনির ডেভিল রেডি হয়ে গেছে। আমরা এইভাবে প্লেটিং করতে পারি যাতে দেখতে সুন্দর লাগে। এর সাথে স্যালাড চাইলে স্যালাডও নিতে পারেন, কাসুন্দি হলে কাসুন্দি, তবে আমাদের বেশি ফেভারিট হচ্ছে ওই টমেটো কেচাপ। ইভিনিং স্ন্যাক্সে আমরা টমেটো কেচাপটাকেই বেশি প্রেফার করি। তো রেডি হয়ে গেল আমাদের আজকের পনির ডেভিল। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি বুঝতে কোনো অসুবিধা হয়নি আর শিখতেও কোনো অসুবিধা হয়নি। যেহেতু আমার পুত্রবধূ এটা খুব সুন্দর করে আপনাদের কাছে এলাবোরেট করতে পারলো, ও নিজে করে দেখালো, তা আমার তো মনে হয় না যে আপনাদের কাছে কোনো অসুবিধা হতে পারে। তো আপনারাও বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাদেরকে ফিডব্যাক দেবেন কিরকম লাগলো। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর একেবি রান্নাঘরে চোখ রাখতে আপনাদের 978 GDPL এ একেবি রান্নাঘর দেখতে ভুলবেন না। আমি বাবলি নাগমৈত্র আবারও উপস্থিত হব আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আসি, নমস্কার।